আসসালামু আলাইকুম সবাইকে। মানিকগঞ্জ স্ট্রং বেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার যে ক্লাসটি মূলত এই ক্লাসটি যারা নবম শ্রেণীতে আছো তাদের বার্ষিক পরীক্ষার জন্য কাজে লাগবে এবং দশম শ্রেণীতে যারা আছো তাদের টেস্ট পরীক্ষায় এখান থেকে কমন পড়বে আশা করি। আজকে যে অঙ্কগুলো তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে এই অঙ্কগুলো বিগত বছরে এসএসসি পরীক্ষায় জ্যামিতি অংশ থেকে এসেছে। তো প্রথম যে অঙ্কটি আজকে তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, 1 নম্বর যে অঙ্কটা, বৃত্তের চাপ কত প্রকার। আমরা জানি বৃত্তের চাপ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে উপচাপ উপচাপ এবং অপরটি হচ্ছে অধিচাপ। বৃত্তের চাপ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে উপচাপ, অপরটি হচ্ছে অধিচাপ। এখন উপচাপ কাকে বলে? উপচাপ হচ্ছে যে চাপের দৈর্ঘ্য অর্ধবৃত্ত অপেক্ষা ছোট। অর্থাৎ এটা যদি আমাদের বৃত্ত হয় তাহলে এই যে এই অংশটুকু অর্ধবৃত্ত অপেক্ষা ছোট, এবিসি অংশটা, এ বি সি চাপটি অবশ্যই অর্ধবৃত্ত অপেক্ষা ছোট, তাই এই চাপটুকুই আমাদের হচ্ছে উপচাপ। এবং এই যে রেড কালারের যে চাপটা, বড় অংশটুকু অর্ধবৃত্ত অপেক্ষা বড়, আমি যদি এখানে ডি বলি, এ ডিসি, অর্থাৎ এ ডিসি এতটুকুই হচ্ছে অধিচাপ। এখন যদি তোমাদের সৃজনশীলে কতে আসে যে অধিচাপ কাকে বলে, তুমি কিন্তু সংজ্ঞায় বলতে পারবে যে চাপের দৈর্ঘ্য অর্ধবৃত্ত অপেক্ষা বড়, অর্থাৎ অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে অধিচাপ বলে এবং অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে উপচাপ বলা হয়। 2 নাম্বার যে অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করো। 2 নাম্বার যে অঙ্কটা, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ কি? অবশ্যই উপচাপ। এ টোটাল এটা যদি একটা বৃত্ত হয়, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট যে চাপটা এটা উপচাপ, এই চাপটার নাম হচ্ছে উপচাপ। ঠিক আছে, এই উপচাপে অন্তর্লিখিত যে কোণ, এই এখানে যে কোণটা হবে এই কোণটা সবসময় হবে স্থূলকোণ। তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ হচ্ছে উপচাপ এবং উপচাপে অন্তর্লিখিত কোণ সবসময় স্থূলকোণ হবে। 3 নাম্বার যে অঙ্কটা দেখো, ঢাকা বোর্ড 2023 সালে এসেছে, 19 সালে এসেছে, 16 সালে এসেছে, রাজশাহী বোর্ড 2017 সালে, সিলেট বোর্ড 2022 সালে, 16 সালে এবং দিনাজপুর বোর্ড 2015 সালে, চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছে। কতবার এই অঙ্কটি এসেছে? অধিচাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপ মানে যে চাপটা অর্ধবৃত্ত অপেক্ষা বড়, অর্ধবৃত্ত অর্থাৎ এই চাপটা অর্ধবৃত্ত অপেক্ষা বড়, এর জন্য এই চাপটার নাম হচ্ছে অধিচাপ। এই অধিচাপে অন্তর্লিখিত কোণ অর্থাৎ ভিতরের এই যে কোণটা, এই কোণটা সবসময় হবে হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ অর্থাৎ চাপ যদি বড় হয় কোণ ছোট হবে, আর চাপ যদি ছোট হয় কোণটা বড় হবে। যেহেতু বলা হয়েছে অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে আমাদের সঠিক উত্তর হবে সূক্ষ্মকোণ। 4 নাম্বার যে অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করো। 4 নাম্বার যে অঙ্কটা আজকে তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। আবার সেই একই প্রশ্ন, উপচাপ, চাপটা যেহেতু ছোট তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার স্থূলকোণ। 5 নাম্বার যে অঙ্কটা বরিশাল বোর্ড 2015 সালে এসেছিল, এই অঙ্কটা অর্ধবৃত্তস্থ কোণের মান কত। আমরা সবাই জানি অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় 90 ডিগ্রি হয়। অর্ধবৃত্তস্থ কোণ কোনটি একটু ভালো করে দেখো কোনটি। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত এর ব্যাসের উপরে দণ্ডায়মান যে কোণটা, ব্যাস এ ও সি, এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হলো পরিধিতে, যেটা এটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এবং এটি সব সময় 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ সব সময় 90 ডিগ্রি হয়, তো এই অঙ্কের সঠিক সলিউশন হবে হচ্ছে 90 ডিগ্রি। তো অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু আমি এভাবে অনেকগুলো আঁকতে পারি ব্যাসের উপরে, আমি যে কয়টাই এখানে আঁকবো প্রত্যেকটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ যতগুলোই আমি এখানে আঁকতে পারি প্রত্যেকটাই হচ্ছে 90 ডিগ্রি। এখন 6 নাম্বার যে অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করো। 6 নাম্বার অঙ্কটি হচ্ছে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ। এখানে প্রশ্নটি একটু চেঞ্জ করে দিয়েছে, কোন বৃত্তের উপচাপের উপরে দণ্ডায়মান কোণ। তো এটা যদি আমাদের বৃত্ত হয়, এই বৃত্তের এই ছোট চাপ, এই যে অংশটুকু, এটা হচ্ছে উপচাপ। এই উপচাপের মধ্যে উপচাপে যদি অন্তর্লিখিত কোণ বলে তাহলে হবে স্থূলকোণ।
আর যদি বলে উপচাপের উপর দণ্ডায়মান কোণ, এভাবে দণ্ডায়মান কোণটা, এই কোণটা, তাহলে এই কোণটা কিন্তু আমাদের উপচাপের উপরে দণ্ডায়মান কোণটা কিন্তু কিন্তু অধিচাপের উপরে অন্তর্লিখিত কোণ। অধিচাপের উপরে, অধিচাপের উপরে অন্তর্লিখিত কোণ, আর অধিচাপের উপরে অন্তর্লিখিত কোণ সবসময় সূক্ষ্ম কোণ। মানে সরাসরি যদি আমাদের বলা হইতো যে উপচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে আমরা বলতাম এটা হচ্ছে স্থূলকোণ। আর এখানে বলা হয়েছে উপচাপের উপরে দণ্ডায়মান, উপচাপের উপরে দণ্ডায়মান কোণ সবসময় অধিচাপের উপরে অন্তর্লিখিত, অধিচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণ। 7 নম্বর যে অঙ্কটা দেখো, বৃত্তের উপচাপের অনুবন্ধী অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ। বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ, এটা কিন্তু একটু ঝামেলা মনে হইতেছে তোমাদের কাছে, আসলে কোনো ঝামেলাই না। একটু ভালো করে দেখো, অনুবন্ধী মানে হচ্ছে বিপরীত, অনুবন্ধী মানে হচ্ছে বিপরীত। এই অংশটুকু যদি আমাদের উপচাপ হয়, উপচাপ হয়, আর এই অংশটুকু অবশ্যই হবে অধিচাপ, অধিচাপ, তাহলে উপচাপের অনুবন্ধী মানেই হচ্ছে অধিচাপ, উপচাপের অনুবন্ধী মানে হচ্ছে অধিচাপ। তাহলে এই অধিচাপে অন্তর্লিখিত কোণ, এই কোণটা অবশ্যই সূক্ষ্ম কোণ। তাহলে আমাদের 7 নম্বর অঙ্কের সঠিক সলিউশন হবে সূক্ষ্ম কোণ, খ নাম্বার। ঠিক আছে, এখন 8 নাম্বার যে অঙ্কটা, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হওয়ার সম্ভাবনা আছে। 8 নাম্বার, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, তো উপচাপে অন্তর্লিখিত কোণ সবসময় স্থূলকোণ হয় আমরা জানি। এখানে কোন নাম্বার অপশন 30°, এটা তো স্থূলকোণ না, সূক্ষ্মকোণ, তাই না? স্থূলকোণ মানে হচ্ছে যে কোণের পরিমাপ 90° অপেক্ষা বড়, তাকে বলা হয় স্থূলকোণ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 110°, কারণ এখানে যে 4টে অপশন দেওয়া আছে, এই 3টি হচ্ছে সূক্ষ্মকোণ, একটি মাত্র অপশন দেওয়া আছে স্থূলকোণ 110°। তাহলে আমাদের 8 নম্বর অঙ্কের সঠিক সলিউশন হবে 110°। আচ্ছা, 9 নাম্বার যে অঙ্কটা তোমাদের জন্য আজকের ক্লাসে তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে। যশোর বোর্ড 2024 সালে এসেছে, বরিশাল বোর্ড 2019 সালে এসেছে এবং 2017 সালে এসেছিল। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক নিচের কোনটি? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক হচ্ছে একটি আয়তক্ষেত্র, অর্থাৎ বৃত্তের মধ্যে, এই বৃত্ত এর মধ্যে যদি আমরা কখনো সামান্তরিক আঁকতে যাই, সেটা সবসময় আয়তক্ষেত্র হবে। তো সামান্তরিক তো এই যেরকম, যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এই সামান্তরিকটা কিন্তু এইরকম করে কিন্তু বৃত্ত এর মধ্যে আঁকা যাবে না। আমরা যদি এই সামান্তরিকটাকে এইদিকে এখানে ধরে ধরে ধাক্কা দেই, তাহলে এই বাহুটা এরকম সোজা হয়ে যাবে, ঠিক এই বাহুটা এরকম সোজা হয়ে যাবে, তখন এটা আয়তক্ষেত্রতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এই সামান্তরিক যদি বৃত্তের মধ্যে আমরা আঁকতে চাই, এটাকে আয়ত বলা হবে। 10 নাম্বার যে অঙ্কটা তোমাদের জন্য আজকের ক্লাসে সিলেক্ট করা হয়েছে, দেখো, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? দেখো, এই হচ্ছে একটি বৃত্ত, আর এই হচ্ছে আরেকটি বৃত্ত। একটি বৃত্ত আরেকটি বৃত্ত এর উপরে কিন্তু উঠে গেছে, অর্থাৎ ছেদ করছে, তাই না? তাহলে এই দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে কয়টি সাধারণ স্পর্শক, অর্থাৎ যে স্পর্শক উভয় বৃত্তকেই টাচ করবে সেটাই হচ্ছে সাধারণ স্পর্শক। তাহলে ঠিক এই বরাবর আমি একটি স্পর্শক আঁকতে পারি এবং এই বরাবর আমি আরেকটি স্পর্শক আঁকতে পারি, এটার নামই হচ্ছে স্পর্শক। স্পর্শক, তাহলে আমি কয়টা স্পর্শক আঁকতে পারলাম? দুটি। তাহলে 10 নাম্বার অঙ্কের সঠিক উত্তর হবে দুটি। এখন স্পর্শক এবং ছেদকের মধ্যে পার্থক্য কি জানো? স্পর্শক এবং ছেদকের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরো এই একটি বৃত্ত, এই যে একটি রেখা যদি ভেদ করে চলে যায়, বৃত্ত এর মাঝ বরাবর ভেদ করে চলে যায়, তাহলে এটাকেই বলা হবে ছেদক। এবং যদি টাচ করে চলে যায়, কোন একটা বৃত্তকে একটি রেখাংশ যদি টাচ করে চলে যায়, তখন এটার নাম হচ্ছে স্পর্শক, এটার নাম হচ্ছে স্পর্শক। ঠিক আছে, 10 নাম্বার অঙ্ক শেষ হয়ে গেল। এখন তোমাদের সাথে 11 নাম্বার অঙ্কটা একটু ভালো করে দেখো। 11 নাম্বার অঙ্কে কি বলা আছে একটু ভালো করে আমরা দেখি। 11 নাম্বার যে অঙ্কটা তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, ময়মনসিংহ বোর্ড 2024 সালে এই অঙ্কটা এসেছিল। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়?
বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, অর্থাৎ তুমি ধরো এটা হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তের বহিস্থ মানে বৃত্তের বাইরের একটা বিন্দু, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের বাইরের এই বিন্দু থেকে বৃত্তের উপরে সর্বোচ্চ কয়টি স্পর্শক রাখা যায়? একটি এবং দুইটি। অর্থাৎ বৃত্তের বাইরে থেকে, অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের মধ্যে এই দুটি স্পর্শক আঁকা যায়। এর জন্য আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন। 12 নাম্বার যে অঙ্কটা তোমাদের জন্য আজকে সিলেক্ট করা হয়েছে, একটু ভালো করে দেখো। 12 নম্বর অঙ্কটা হচ্ছে, দুইটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক রাখা যায়? সাধারণ স্পর্শক কাকে বলে? দেখো, ধরো এই একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে পি, এর আরেকটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে কিউ। দুটি বৃত্তের মধ্যে যদি এমন ভাবে স্পর্শ রাখা যায় যে স্পর্শকটি উভয় বৃত্তের কেন্দ্রের একই পাশে অবস্থান করে, তাহলে আহ তাকে আমরা বলতে পারি সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক। তাহলে এটা একটা সরল সাধারণ স্পর্শক, এটা একটা সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক রাখা যায় দুটি। দুটি বৃত্তের মধ্যে সরল সাধারণ স্পর্শক রাখা যায় দুটি। এবং আমরা কি করতে পারি, দুটি বৃত্তের মধ্যে এরকম করে স্পর্শ রাখতে পারি, এরকম করে, একটু ভালো করে দেখো, এরকম করেও আমরা স্পর্শ রাখতে পারি। যে স্পর্শকে এরকম করে যদি আমরা স্পর্শ রাখি, এটাকে বলা হবে তির্যক। তির্যক সাধারণ, তির্যক সাধারণ স্পর্শক দুইটি। তির্যক সাধারণ স্পর্শকও দুইটি আঁকা যায়। তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে দুইটি। এই তির্যক সাধারণ স্পর্শক মাত্র দুটি আঁকা যায়, আর সরল সাধারণ স্পর্শক দুইটি আঁকা যায়। এখন যদি পরীক্ষায় এই সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক না বলে শুধু কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় এই কথা বলে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে চারটি। অর্থাৎ সরল সাধারণ স্পর্শক দুটি এবং তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে দুটি, মোট হচ্ছে চারটি। দুটি বৃত্তের মধ্যে সর্বোচ্চ সাধারণ স্পর্শক চারটি কিভাবে আঁকা যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরো এই একটি বৃত্ত এবং এই হচ্ছে আরেকটি বৃত্ত। আমি যদি এইভাবে স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শক দুটিকে বলা হবে সরল সাধারণ স্পর্শক। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এইভাবে আঁকি দুটি স্পর্শক, তাহলে এই স্পর্শক দুটিকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে মোট সাধারণ স্পর্শক কয়টি হলো? চারটি। ঠিক আছে, তাহলে প্রশ্নে যদি আসে দুটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে, আমাদের সঠিক উত্তর হবে চারটি। এখন তোমাদের সাথে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে? একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে? আচ্ছা, একটি বৃত্তকে, একটি সরল রেখা, যেহেতু এখানে বলা হয়েছে ছেদ করে, তাহলে ছেদ মানে কি? ভেদ করে যাওয়া। তাহলে দুইটি বিন্দুতে ছেদ করে। কয়টি বিন্দু? দুটি বিন্দু। দুটি বিন্দুতে ছেদ করে। সঠিক উত্তর হবে খ নাম্বার। একটি সরল রেখা যখন একটি বৃত্তকে ভেদ করে চলে যাবে, তখন দুইটি বিন্দুতে সর্বাধিক ছেদ করবে, তাই না? 14 নাম্বার, 14 নাম্বার যে অঙ্কটা, একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে স্পর্শ করে? এরকম প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে, 14 নাম্বার যে অঙ্কটা, অর্থাৎ একটি বৃত্তকে একটি সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে স্পর্শ করে? একটি বিন্দুতে। এই যে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, ও কেন্দ্র বিশিষ্ট হচ্ছে বৃত্ত, এবি হচ্ছে স্পর্শক। শুধুমাত্র সি বিন্দুতে স্পর্শ করছে, অর্থাৎ একটি সরল রেখা একটা বৃত্তকে শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করতে পারে। সুতরাং সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। 15 নাম্বার যে অঙ্কটা তোমাদের জন্য আজকে সিলেক্ট করা হয়েছে, বর্গের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? সঠিক উত্তর হবে 4। ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছিল। কিভাবে 4টি হয় একটু ভালো করে দেখি, একটু ভালো করে দেখি। বর্গে অন্তর্লিখিত, তার মানে হচ্ছে এটা যদি একটি বর্গ হয়, বর্গের মধ্যে একটি বৃত্ত আছে, এই হচ্ছে বৃত্ত। তাহলে এই বৃত্ত কিন্তু বর্গের 4টি বাহুকেই স্পর্শ করেছে। বর্গে অন্তর্লিখিত মানে বর্গের ভিতরে যে বৃত্তটা আমরা আঁকবো বা কল্পনা করবো, সেই বৃত্তটি কিন্তু
বর্গের 4টি বাহুকে স্পর্শ করছে, তার মানে স্পর্শকের সংখ্যা হবে, স্পর্শকের সংখ্যা হবে হচ্ছে 4, 4টি সঠিক উত্তর। আচ্ছা, এবার এবার হচ্ছে 16 নাম্বার অঙ্কটি একটু দেখি। 16 নাম্বার যে অঙ্কটা তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছিল, 16 নাম্বার অঙ্কটা একটু ভালো করে দেখি। কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দু ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত? কোন বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দু ব্যাসার্ধ, মানে এরকম একটা জিনিস। ধরো এটা একটা বৃত্ত, তাই না? এই বৃত্তের ঠিক এই বিন্দুতে একটা স্পর্শক এবং এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ও এ এবং এল এম হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি। ঠিক আছে, সবসময় 90 ডিগ্রি। এটা সরাসরি একটা উপপাদ্য আছে তোমাদের বইয়ের মধ্যে, প্রমাণ করো যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন, ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছিল। 17 নাম্বার যে অঙ্কটা তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ রাখা যাবে? দিনাজপুর বোর্ড 2019 সালে অঙ্কটি এসেছিল। আচ্ছা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, অর্থাৎ এই দুটি বৃত্ত পরস্পরকে এইভাবে বহিঃস্পর্শ করবে, অর্থাৎ বাইরের দিক থেকে স্পর্শ যদি করে, তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ রাখা যায়? আমি এইভাবে একটা স্পর্শ রাখতে পারি, দুটি বৃত্তকে টাচ করছে, তাই না? তার মানে হচ্ছে এটা সাধারণ স্পর্শক। আমি এইভাবেও আঁকাইতে পারি, দুটি বৃত্তকে টাচ করছে স্পর্শকটা, এটাও হচ্ছে সাধারণ স্পর্শক। আরেকটি স্পর্শ রাখা যায় ঠিক মাঝ বরাবর, এই স্পর্শকটাও কিন্তু দুইটা বৃত্তকে টাচ করছে বা স্পর্শ করছে, অর্থাৎ তাহলে স্পর্শক সংখ্যা, স্পর্শক সংখ্যা স্পর্শক সংখ্যা হচ্ছে 3টি। স্পর্শক সংখ্যা কয়টি হলো? 3টি হলো, তাই না? তাহলে গ নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। 18 নম্বর যে অঙ্কটি তোমাদের জন্য আজকে সিলেক্ট করা হয়েছে, বৃত্তের ভেতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়? বৃত্তের ভেতরে অবস্থিত কোনো বিন্দু থেকে, এটা আবার কেমন প্রশ্ন হইলো? বৃত্তের ভিতরে অবস্থিত, বৃত্তের ভেতরে, অর্থাৎ বৃত্তের ভেতরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের মধ্যে কয়টি স্পর্শ আঁকা যায়? একটিও তো আঁকা যাবে না। অর্থাৎ এখান থেকে যদি একটা সরল রেখা বা রেখাংশ আঁকি, এটা অবশ্যই ছেদ করবে, এখান থেকে স্পর্শ আঁকা কখনোই সম্ভব নয়, এর জন্য সঠিক উত্তর হবে 0। 19 নাম্বার যে অঙ্কটি, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ রাখা যায়? দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সরল সাধারণ স্পর্শক? সরল সাধারণ স্পর্শক দুটি আঁকা যায়। দুটি বৃত্তে সর্বোচ্চ দুটি সরল সাধারণ স্পর্শ রাখা যায়। সরল সাধারণ স্পর্শক হচ্ছে এমন স্পর্শক যে স্পর্শক দুটি বৃত্তের কেন্দ্রের একই পাশে থাকবে, এরকম কেন্দ্রের একই পাশে থাকবে, এরকম একটা, আর এই পাশ দিয়ে একটা, তার মানে সঠিক উত্তর হবে 2টি। 20 নাম্বার যে অঙ্কটা একটু দেখো, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি তির্যক সাধারণ স্পর্শ রাখা যায়? দুইটি বৃত্তে সর্বোচ্চ 2টি তির্যক সাধারণ স্পর্শ রাখা যায়। এরকম হচ্ছে একটি বৃত্ত, এরকম আরেকটি বৃত্ত, এই দুই বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ এমন একটা স্পর্শ রাখতে হবে যে স্পর্শকের দুই পাশে থাকবে 2টি কেন্দ্র, এই এক পাশে একটি কেন্দ্র, এক পাশে আরেকটি কেন্দ্র, তাহলে এটাই হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এরকম করে আমরা 2টি আঁকতে পারি, 2টি তির্যক তির্যক সাধারণ স্পর্শক আঁকা যায়। তো এই ছিল আজকের ক্লাসে মোটামুটি তোমাদের জন্য যে 20টি অঙ্ক সিলেক্ট করা ছিল। এই অঙ্কগুলো বিগত বছর এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। তোমরা যদি চিত্র সহ একটু বাসায় প্র্যাকটিস করো খাতা কলমে, আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে জ্যামিতি বা অন্যান্য টপিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব।
আশা করি ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো, সামনে পরীক্ষা অনেক ভালো হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম।